আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 4 কেন্দ্রের যে উপনির্বাচন তার খবরে শুরুতেই চোখ রাখবো, কারণ সারা দিন ধরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে 4 কেন্দ্রে ভোট হলেও শেষ অবধি আমরা দেখলাম যে দিনের শেষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো খড়দায়। দিনের শেষে খবরের শিরোনামে খড়দা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারের অভিযোগ বিজেপি প্রার্থী জয় সাহার। প্রয়াত কাজল সিনহার ছেলেকে মারধরের অভিযোগ তার বিরুদ্ধে, তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। কাজল সিনহার ছেলেকেই বাংলাদেশি বলে মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। গেরুয়া শিবিরের বাংলাদেশি অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কাজল সিনহার ছেলে আর্যদীপ হাসপাতালে ভর্তি এবং তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব তারা সেখানে পৌঁছেছেন, হাসপাতালে পৌঁছেছেন তাকে দেখতে, এবং ইতিমধ্যেই চূড়ান্ত তোলপাড় এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সেদিকে নজর রাখবো। এক পক্ষের টার্গেট এই উপনির্বাচনে, অর্থাৎ এই 4 কেন্দ্রের উপনির্বাচনে এক পক্ষের টার্গেট আসন সংখ্যা বৃদ্ধি, আরেক পক্ষের উদ্দেশ্য ভোট এবং সিট ধরে রাখা। 4 কেন্দ্রের জৌলুসীন উপনির্বাচনে লক্ষ্য পূরণের লড়াই তৃণমূল আর বিজেপির মধ্যে, আর দুই ফুলের মাঝে খাতা খোলার লড়াইয়ে বাম এবং কংগ্রেস। একুশের বিধানসভা ভোট তো বটেই, এক মাস আগের ভবানীপুর উপনির্বাচনে যা উত্তেজনা ছিল তার ছিটে ফোটাও এবার দেখা গেল না। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শনিবার 4 কেন্দ্রের উপনির্বাচন মিটল নির্বিঘ্নেই। এদিন কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনার খড়দা এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। 6 মাস আগের ভোটে দিনহাটায় সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করে জিতেছিল বিজেপি। জয়ের ব্যবধান ছিল মাত্র 57 ভোট, কিন্তু সাংসদ পদ ধরে রাখতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নিশীথ। একইভাবে নদিয়ার শান্তিপুরে জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই দুই আসনের ভোট বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় হিসেবে পরিচিত দিনহাটা। এই আসন হাতছাড়া হলে কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গেই বিজেপির জনপ্রিয়তা ধাক্কা খাবে বলে মত রাজ্য রাজনীতির কারবারিদের। 21-এর বিধানসভা ভোটে শাসক দল তৃণমূলের ঝুলিতে গিয়েছিল খড়দা ও গোসাবা, কিন্তু ফল ঘোষণার আগেই খড়দার জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়। ফল ঘোষণার পরে মারা যান গোসাবার জয়ী প্রার্থী জয়ন্ত নস্কর। তাই 4 কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে আসন বাড়ানোর লড়াই। বিজেপির জেতা আসন ছিনিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় জোড়াফুল শিবির। 200 আসন আর ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখিয়ে ভোট বঙ্গের প্রচারে নেমেছিল বিজেপি। ফল ঘোষণার দিনেই অবশ্য বিজেপির স্বপ্নের ফানুস চুপসে যায়। 200 তো দূরের কথা, ফল ঘোষণার পর জেতার 77টি আসনও ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। উল্টো দিকে 213 থেকে বেড়েই চলেছে জোড়াফুল। দুই ফুলের লড়াইয়ের মাঝে বিধানসভায় খাতা খোলার লক্ষ্যে ভোটের ময়দানে নেমেছিল বাম কংগ্রেস। শেষমেশ কার লক্ষ্য পূরণ হবে, স্বপ্ন ভাঙবে কোন পক্ষের? 2রা নভেম্বরের দিকে তাকিয়ে রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুপ্রিয় চন্দ, বিজেপির পক্ষ থেকে প্রণয় রায়, সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন শতরূপ ঘোষ এবং কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো সুপ্রিয়র কাছেই। সুপ্রিয়, আমরা দেখলাম যে আজকে সারা দিন ধরে যে ভোট মোটামুটি কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছিল, কিন্তু দিনের শেষে আমরা খড়দার ঘটনা দেখলাম। আমরা এর আগেও দেখেছি যে খড়দার বিজেপি প্রার্থী তিনি সকাল থেকে অত্যন্ত তৎপর এবং তিনি নিজে ধাওয়া করে গিয়ে ভুয়ো ভোটার ধরছেন। সকালেও সেই ছবি নজরে পড়েছে, কিন্তু সন্ধ্যের যে ঘটনা ঘটলো সেটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। সেখানে তিনি অভিযোগ করলেন যে একজন ভোটার, যিনি ভুয়ো ভোটার, এবং তিনি শুধু ভুয়ো ভোটার নন, তিনি বাংলাদেশি। না, খড়দার যিনি বিজেপি প্রার্থী তিনি নিঃসন্দেহে সকাল থেকে তৎপর ছিলেন ক্যামেরায় ছবি তুলতে, এবং ভোটের একমাত্র দিন মিডিয়ায় যতটা সম্ভব আলো পাওয়া যায়, যতটা সম্ভব ক্যামেরায় অ্যাটেনশন পাওয়া যায়, সেটা বিজেপি একজন পরাজিত দলের থেকে, সম্ভাব্য পরাজিত দলের থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি সে চেষ্টা করবেন। এটা খুব স্বাভাবিক, রাজনীতির পাটিগণিত হিসাবে স্বাভাবিক, আমি সেই কথায় যাব না। কিন্তু আমি যে কথা বলতে চাইবো সেটা হচ্ছে, হঠাৎ করে একটা ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতার এটা প্রশ্ন, যে একটা জায়গায় হঠাৎ করে বাংলাদেশ, কখনো চীন, কখনো পাকিস্তানি দেশগুলোর নাম জড়িয়ে দিয়ে বিজেপি একটা আসনে, একটা বিধানসভা আসনে ভোট হচ্ছে, সেখানে দেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন করা, সেই প্রসঙ্গকে উত্থাপন করে নিয়ে এসে চ্যালেঞ্জ করা
কোনো রকম তথ্য ছাড়া, কোনো রকম প্রমাণ ছাড়া আমার মনে হয় এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে অপমান। প্রণয় বাবু, যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করছে যে আপনারা ঠিকই ভুয়ো ভোটার নিয়ে আপনাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনারা সরাসরি দেখে দিচ্ছেন যে বাংলাদেশি ভুয়ো ভোটার, এবং নির্বাচন কমিশন এই থিওরিটা ইতিমধ্যে খারিজ করে দিয়েছে। কিন্তু ওখানে দাঁড়িয়ে আপনাদের প্রার্থী দাবি করছেন যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নাকি সে ভোট দিতে এসেছে। না দেখুন, আমি যে ভিডিওটা আপনাদের দেখছিলাম, যে পিছন থেকে ও অনেকে বলছে যে বাংলাদেশি বাংলাদেশি বলে, তো খুব স্বাভাবিকভাবেই তারা হয়তো স্থানীয়, এবং যে ভোট দিতে এসছে তাকে নিশ্চয়ই তারা চেনে না, তো কেন এতজন থাকতে কেনই তাকে বাংলাদেশি বলবে। কিন্তু বিষয় সেটা না, বিষয় যেটা হচ্ছে ভবানীপুরের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, একজন ভোটার, তাকে বলা হয়েছে, সে বলছে আমি এখানকার ভোটার না, বাসদ্রোণীর ভোটার, ভোটার কার্ড নিয়ে সে আসেনি, তাকে প্রায় ছিনিয়ে নিয়ে গেল তৃণমূল কংগ্রেসের বালিগঞ্জের নেতা, তারা কেউ অ্যারেস্ট হলো না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে উপনির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে তো এমন নয় যে এই নির্বাচনে না জিতলে তৃণমূল সরকার ভেঙে যাবে, পড়ে যাবে, তা নয়। তারপরেও তৃণমূল কংগ্রেসকে এইগুলো করতে হচ্ছে। কেন করতে হচ্ছে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবতা। আমি খুব এক লাইনে উত্তর দেবো যে এখানে যে প্রসঙ্গটা উনি আগে গত উপনির্বাচনের প্রসঙ্গ আনলেন এবং এই উপনির্বাচনের প্রসঙ্গটা এক সূত্রে বেঁধে দিয়ে যে মালাটা গাঁথবার চেষ্টা করলেন, তার উত্তরটা খুব পরিষ্কার যে প্রণয় বাবু প্রবীণ হিসেবে কি বলছেন, সুপ্রিয় নবীন হিসেবে কি বলছে, কথাই নয়। হিয়ার অনলি আনসারেবল অথরিটি ইজ দ্য ইলেকশন কমিশন। দুটো ক্ষেত্রেই সেই অভিযোগ ইলেকশন কমিশনের কাছে গিয়েছে, পত্র পাঠ খারিজ করে দিয়েছে। আই রিপিট, পত্র পাঠ খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন। ফলে এখানে একমাত্র আনসারেবল অথরিটি ইলেকশন কমিশন, তারা যেহেতু খারিজ করে দিয়েছে, ফলে এই ইলেকশন এই অ্যালিগেশনগুলোর কোনো বেস নেই, কোনো ভিত্তি নেই, কথা বলাই বাহুল্য। প্রথম তো হচ্ছে যে ইলেকশন কমিশনার কি বলেছেন, তার চেয়ে বড় কথা হলো সমস্ত টিভি চ্যানেল ভবানীপুরের ঘটনা বা আজকের ঘটনা যেটা দেখাচ্ছে, তাহলে বলতে হবে যে এইগুলো সমস্ত ড্রামা। এগুলো টিভি চ্যানেলগুলো হোক বা কেউ এই ড্রামাটা করেছে এরকম একটা ফুটেজ ধরার জন্য। ইলেকশন কমিশনার সে ভুয়ো ভোটার কি ভোটার না বড় কথা, কিন্তু একজন ভোটার সে বলছে, নিজেই বলছে আমি এখানকার ভোটার না, আমি বাসদ্রোণীর ভোটার, ভোটার কার্ড আমি আনিনি, তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা ছিনিয়ে নিয়ে যাবে কেন? সে যদি ভোটার না হয়, বলতে চাই, আমি শুধু একটু অ্যাড করব। শতরূপ, আমরা দেখেছি তন্ময় ভট্টাচার্য তিনি যখন আজকে যাচ্ছিলেন সেই সময় তার মাথাতেও ইট লাগে, তিনি অভিযোগ করেছেন। মৌপিয়াদি, একটা কথা আমার মনে হচ্ছে যে কোনো একটা জায়গাতে একটু রিপ্রেজেন্টেশনটা ভুলভাবে হচ্ছে। ইলেকশন কমিশন কিন্তু ঘটনাটাকে বা অভিযোগটাকে খারিজ করেনি। ইলেকশন কমিশন যেটা বলেছে বলে আমরা শুনেছি এখনো পর্যন্ত, তা হচ্ছে এখানে যে ব্যক্তিটিকে নিয়ে আলোচনা হয়েছে সে বুথের ভেতরে গিয়ে আলটিমেটলি ভোট দিতে পারেনি। তাই ইলেকশন কমিশন দায় নেয়নি, যতক্ষণ না পর্যন্ত কেউ ভোটটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো ফলস ভোটিংয়ের প্রশ্নটা উঠছে না। তাই ইলেকশন কমিশন সেই জায়গা থেকে নিজেরা দায়িত্ব নিতে চায়নি। তার মানে এই নয়, আমাদেরকে তো মানে লার্জার গেম প্ল্যান বা কনস্পিরেসিটাকে বুঝতে হবে। বারবার করে আমি শুরুতে এটা বলবো যে ঘটনাটা এখনো অব্দি প্রমাণিত নয় যে এই ব্যক্তি বাংলাদেশের কিনা, কিন্তু একটি ভিডিও আমরা অনেকেই দেখেছি, আমি নিজেও দেখেছি, একটু আগেই দেখলাম, দেখানো হচ্ছিল যে এই ব্যক্তি সে নিজে বলছে আমার বাড়ি ঢাকাতে, যাকে ধরা হয়েছে সন্ধ্যাবেলা, আমার বাড়ি ঢাকাতে, আমি এখন এখানে থাকি। এখানে প্রণয়দা হয়তো এই দায়টা নিতে চাইবেন না, কিন্তু সবার আগে যে কথাটা আমরা বলবো তা হচ্ছে সীমান্তকে পাহারা দেওয়ার দায়িত্ব যাদের, তারা কি করছে। আজকে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে একজন বেআইনিভাবে ভারতে ঢুকলো কি করে, তারপরে সে খর্দায় গিয়ে ফলস ভোট দিচ্ছে কি না দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নে আসার আগে তো আমাদের দেখতে হবে ফলস ভোটার ঢুকছে কিভাবে, বা আমি বলছি বেআইনি নাগরিক দেশে ঢুকছে কিভাবে। এটা স্বাভাবিক কথা মৌপিয়াদি, তুমিও জানো, আমিও বেআইনি জানি। নাগরিক কিনা এটাও এখনো অবধি প্রমাণিত নয়। আমি তো ওই কারণে শতরূপ বললাম। নাম্বার 1, শতরূপ নাম্বার 2, তোমার কাছে আমার যেটা জিজ্ঞাসা, শতরূপ আজকে সারা দিন ধরে আমরা এটা দেখেছি যে জয় সাহা বিজেপি প্রার্থী, তিনি ভীষণভাবে ফিল্ডে থেকেছেন। আমরা ভবানীপুর উপনির্বাচনের দিনও দেখেছি যে প্রিয়াঙ্কা টিবরিওয়াল সারা দিন ধরে তিনি ফিল্ডে ছিলেন। কথায় কথায় মিডিয়াকে দুষলেও আমার প্রশ্ন হচ্ছে কোথায় ছিলেন বাম প্রার্থী? না, বাম প্রার্থী তো আজকে আগেই বলে রাখি যে সংবাদ মাধ্যম ছিল, কিন্তু সেটা তুমি ভবানীপুরের দিনও আমাকে এটা জিজ্ঞেস করেছিলে, তখনও সংবাদ মাধ্যম ছিল, কিন্তু সৃজীব, আগের বার সৃজীব বা এবারও দেবজ্যোতি দাস, আমাদের শান্তিপুরে সৌমেন মাহাতো, তারাও সারাদিন ছিল। এটা ছিল না বলাটা একটু আনফেয়ার হবে মৌপিয়াদি। তার সাথে সাথে আমি এটাও বলবো, যেটা হচ্ছে যে কাউকেই বা ফিল্ডে থাকতে হবে কেন, ভোটার গিয়ে ভোট দেবে, সে যাতে ভোট দিতে পারে তাতে এত হিন্ড্রেন্সই বা তৈরি হবে কেন। এবং তুমি যেটা বললে কথাটা ঠিক, এটা প্রমাণিত নয়, কিন্তু আমি তোমাকে এটা বললাম। যে বামেরা 34 বছর এখানে ক্ষমতায় ছিল, যে বামেদের এরকম সংগঠন ছিল, বুথ স্তরে অবধি এরকম সংগঠন ছিল, খুব ভালো করে শতরূপ তুমিও জানো, আমিও জানি যে পশ্চিম বাংলায় ভোটের যে কালচার, সেখানে ভোটের দিন একটা গ্রাউন্ড অ্যাক্টিভিটি থাকে সমস্ত রাজনৈতিক দলের। সেখানে দাঁড়িয়ে বামেদের এই অনুপস্থিতিটা চোখে পড়ছে। তুমি কোনটাকে অনুপস্থিতি বলছো মৌপিয়াদি? নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার বাড়ির বুথে বিজেপির এজেন্ট ছিল না, সেখানে আমাদের এজেন্ট ছিল সেই বুথে। এইটাকেও তাহলে আমাদের তো ধরতে হবে, এটাকে ব্যতি রেখে খালি জয় শাহকে কখন দেখা গেছিল সেটা নিয়ে আলোচনা হতে পারে না।
তোকে করছি না, না, শতরূপ। আমি বিজেপির প্রার্থীকে করার হলে কি প্রশ্ন করব সেটা আমি তুমি জানি। না, না, আমি তোমাকে মৌপিয়াদি, প্রশ্ন করছি, আমি মৌপিয়াদি, don't be সিপিআইএম unfair. প্রার্থীর কথা বলছি, মৌপিয়াদি, কারণ don't be unfair. ভবানীপুরের দিনও একই জিনিস চোখে পড়েছে। মৌপিয়াদি, don't be unfair. মাটি কামড়ে লড়াইয়ের যে প্রবণতা, কোথাও কি সেটা একটু কি ইন্ট্রোস্পেকশনের দরকার হবে না শতরূপ? মৌপিয়াদি, আমি পুরো প্রশ্নটা শুনেছি, তুমি প্লিজ আমাকে একবার উত্তরটা কমপ্লিট করতে দাও। আমি বিজেপির এই উদাহরণটা দিতাম না যদি প্রশ্নটা করার সময় তুমি আজকে জয় সাহা এবং সেদিনকার প্রিয়াঙ্কা টেপরালের রেফারেন্সটা না টানতে। তুমি রেফারেন্সটা টেনেছো বলে আমি পাল্টা রেফারেন্সটা দিলাম, এই রেফারেন্সটা কিন্তু আমি টানিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কথাটাকে যেন মিস ইন্টারপ্রিট না করা হয়। আমি যদি নিজেকে বোঝাতে না পেরে থাকি সেটা আমার ব্যর্থতা। আমি কখনো বলিনি যে এই ব্যক্তি ডেফিনেটলি বাংলাদেশের ভোটার। আমি বলেছি সে নিজে একটা ভিডিওয়ে বলছে আমার বাড়ি ঢাকাতে। যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে তাহলে এটা একটা সাংঘাতিক ঘটনা, যে ঘটনা স্মরণকালে আমরা শুনিনি যে অন্য দেশের নাগরিক আমাদের দেশে ভোট দিতে এসছে। এইটাকে কাউকে আড়াল না করে তদন্ত করতে হবে। আমি এই দুটো কথাই বলেছি। এবং 3 নম্বর কথা, যেটা প্রশ্নটা তুমি আমাকে করলে আমাদের প্রার্থীদের উপস্থিতি বা অ্যাক্টিভিটি নিয়ে, আমি বলছি সৌমেন মাহাতো হতে পারে, দিনহাটায় আব্দুল রউফ হতে পারে, এখানে দেবজ্যোতি দাস হতে পারে, তারা তাদের সাধ্যমতো থেকেছে, লড়াই করেছে। এবার হতে পারে কোনো একটা জায়গাতে কনফ্রন্টেশন ঘটেছে যেখানে বিজেপির আব্দুল রউফকে দেখা গেছে, আব্দুল রউফকে মাঠে থাকতে দেখা গেছে, দেবজ্যোতি আজকে দাসকেও মাটি দেখা কামড়ে গেছে। পড়ে থাকতে দেখা গেছে। দেবজ্যোতি দাসকেও দেখা গেছে। সৌমেন মাহাতোকে তো তোমাদের চ্যানেলেই আমি সকালবেলা একবার দেখলাম, আরও বিভিন্ন জায়গাতে দেখা গেছে। এবং যেখানে ঘটনাগুলো ঘটেছে সেখানে দেখা গেছে। আমি আবার তোমায় বলছি, আমাদের এজেন্ট ছিল যে কোনো বুথে বিজেপির থেকে বেশি সংখ্যায়। কিছু বুথে আমাদেরও এজেন্ট বসতে দেওয়া হয়নি, সে বুথে বিজেপির এজেন্ট ছিল না, কিন্তু বিজেপির থেকে বেশি এজেন্ট 4টে কেন্দ্রেই আমাদের ছিল। আমি বলছি বামপন্থীদের সাংগঠনিক শক্তি বা অ্যাক্টিভিটি মানে শুধুমাত্র প্রার্থী নয়, যে পোলিং এজেন্ট যারা তারাও বামপন্থী, তারাও আমাদের পার্টির বা বামফ্রন্টের কর্মী, তাদের উপস্থিতিটাকে ইগনোর করাটা ফেয়ার হবে না। আমি তোমাকে এটাই বলছি মৌপিয়াদি, বুঝতে পারছি শতরূপ, এটাই সবচেয়ে শতরূপ, আমি ঠিক শতরূপ আমাকে একটু, এটাই সবচেয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব ইন্টারেস্টিং, যেটা আমি আগেও বললাম যে ওই রকম একটা সাংগঠনিক দক্ষতার দল, তাদেরকে এখন বলতে হচ্ছে, এটা ভেবে শ্লাঘাবোধ করতে হচ্ছে যে সদ্য 3 থেকে যারা 77 হয়েছিল এবং এখন অবধি তাদের সাংগঠনিক শক্তি নিয়ে তোমরাই যাদের কটাক্ষ করো, সেই বিজেপি কটা বুথে এজেন্ট দিতে পেরেছিল তার সঙ্গে তুলনা করে শ্লাঘাবোধ করতে হচ্ছে, প্রুভ করতে হচ্ছে। এটার মধ্যে কি একটা দৈন্য নেই? কেন মৌপিয়াদি? তার কারণটা হচ্ছে যে তোমরা হয়তো একটা পার্টির মুখ বলতে খালি প্রার্থীকে বোঝো, আমরা পার্টির মুখ বলতে পোলিং এজেন্টকেও বুঝি, প্রার্থীকেও বুঝি। আমাদের পোলিং এজেন্টরাও আকাশ থেকে আসে না, তারাও আমাদের পার্টির নেতা, আমাদের পার্টির সংগঠক। এবং ডেফিনেটলি তোমার সাথে আমার প্যারামিটার না ম্যাচ করতে পারে মৌপিয়াদি, আমি তোমায় দোষ দিচ্ছি না, কিন্তু তুমিও আমার এই জায়গাটাকে রেসপেক্ট করো। আমি তোমার কাছে আশা করব যে আমরা আমাদের পোলিং এজেন্ট খাতা খোলা যাবে, বাংলায় এই পোলিং 4 এজেন্ট কেন্দ্র থেকে খাতা খোলা যাবে, একটু বলো আমাকে, খাতা খোলা যাবে? হ্যাঁ, কি বলছো? খাতা খোলা যাবে, আমি মিস করলাম। খাতা খোলা যাবে বিধানসভায়, খাতা খোলা মানুষ যাবে? রায় দেবেন, খুলতে এটা তো পারলে কেউ ভালো হয়। বলতে অস্বীকার করেন না যে বামবিহীন বিধানসভায় বামেদের আলো জ্বলবে। হ্যাঁ, জ্বললে আমি খুশি হব। আমার ধারণা মনে মনে তুমিও খুশি হবে, এই একটাই কারণে, অন্য কোনো কারণে না। দেখো, আমাদের রাজ্যের শাসক দলের 4 জন বর্তমান অথবা প্রাক্তন মন্ত্রী জেলে গেলেন, রাজ্যের বিরোধী দলনেতাকে সেই সময় খুঁজে পাওয়া গেল না। তার কারণটা কি? যে কেসে তারা জেলে গেলেন সেই কেসে বিরোধী দলনেতা অভিযুক্ত। এই ধরনের বিরোধীদের হাতে পড়েছে বাংলা, এটা বাংলা সবচেয়ে বড় সর্বনাশ। যদি আমরা আজকে থাকতাম বিধানসভায় তাহলে দেখতে তোলপাড় ফেলে দিতাম যদি 4 জন মন্ত্রী গ্রেপ্তার হতো। তাই এইটার জন্য আমাদেরকে দরকার বিধানসভায়। 2 তারিখ রেজাল্ট, শুধু মানুষকে সেটা বোঝাতে পারছো না, যতটুকু শুধু ভোটারকে সেটা বোঝাতে পারছো না। সেটা তোমাদের ব্যর্থতা বটে। সেটা তুমি বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে, শুধু মানুষকে তোমরা বোঝাতে পারছো। তাহলে আমিও চেষ্টা করছি বোঝানো, তুমিও চেষ্টা করো, একসাথে চেষ্টা করি, তাহলে বোঝাতে পারবো। 2 তারিখ রেজাল্ট বেরানোর পর কমরেড বিমান বসু বলেছিলেন বিজেপিকে রুখতে গেলে দরকার পড়লে তৃণমূলকেও আমরা সমর্থন করি। এটা কোনোদিন বিমান বসু বলেনি। ফুটে যাচ্ছে, বয়স্ক লোকের সামনে ফুটে যাচ্ছে। তো যদি বিমান বসুর মতো নেতা যদি বলে থাকে যারা তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করতে চায় তারা কেন সিপিএম কে ভোট দেবে? সিপিএম এর এজেন্ট হিসেবে সিপিএম এর গ্রাসরুটের কর্মীরা কেন তৃণমূলের যারা সমর্থন করবে? কমরেড বিমান বসু বলছে বিজেপিকে রোখার জন্য দরকার পড়লে তৃণমূলকে সমর্থন করবে। কারণ তৃণমূল স্তরের বাম কংগ্রেস উভয় দলের সমর্থকদের জন্য না একটা অদ্ভুত বিভ্রান্তি তৈরি হচ্ছে। এক তো আমরা ভবানীপুরে দেখলাম যে সেখানে কংগ্রেস প্রার্থী দিল না, তারপর জোট নিয়ে নানা দোলাচল। এখানে আমরা দেখলাম যে শান্তিপুরে আপনারা প্রার্থী দিলেন। সব মিলিয়ে কি মানে কি পরিস্থিতিতে যে কোন স্তরে আছে একটু বলবেন? না, প্রথমে বলি যে দেখুন, যে পরিস্থিতি আগেও ছিল, আমরা জোট ভাঙিও নি। আমাদের জোট যেরকম ছিল, আমরা শান্তিপুরে প্রার্থী ছিল, আমরা শান্তিপুরে প্রার্থী দিয়েছি। মানে আপনারা নিজেরা বুঝছেন যে জোট আছে না নেই, নাকি জোট ভাঙেননি, নাকি ভেঙে গেছে, নাকি যেমন বলেছেন সীতারাম ইয়েচুরি এটা শুধু ভোটের জন্য হয়েছিল? আমাদের তরফ থেকে কনফিউশন না, আমাদের তরফ থেকে কোনো কনফিউশন নেই, কোনো কনফিউশন নেই। আমরা পরিষ্কার এটা করেছি। কিন্তু কথা হচ্ছে যে এই আলোচনাটা আপনি একদম সুন্দর আলোচনা করছিলেন, কিন্তু তার আগে একটা জিনিস বলুন
যে এরা যারা যারা আমরা বসে টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে নির্বাচন কমিশন দুটো জায়গাতেই আমি দেখলাম যে মারামারি হলো, যে দুটো জায়গাতে মারামারিতে নির্বাচন কমিশন বললো বুথের মধ্যে যায়নি, তাহলে নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেললো। মানে পেট্রোলিংয়ের দায়িত্ব বা এরিয়া ডমিনেশনের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী নিয়েছে। দুটো কেন্দ্রেই কোনো এরিয়া ডমিনেশন হয়নি, 4টে জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কীরকম মারামারি হয়েছে। আর প্রণয় দ্বারা এত কথা বলছে, তো প্রণয়রা একটা জিনিস ভুলে যাচ্ছে যে প্রণয় আর সুপ্রিয়দের এই যে মক ফাইট, এইটাতে মানুষ, পশ্চিমবাংলার মানুষের তো আলটিমেটলি দুটো দল লড়াই করছে বলছেন, তো আমরা হেরে গেছি। হ্যাঁ, অস্বীকার করার কী আছে, 0 পেয়েছি, তো বামও পায়নি, কংগ্রেসও পায়নি, তো অস্বীকার করা কিন্তু লাভবান কারা হয়েছে, লাভবান কি মানুষ হয়েছেন কিনা জানি না, মানুষ বলবেন, আগামী দিন বিচার করবেন। এই দুটো দলের মক ফাইটের মধ্যে দিয়ে আমরা হেরে গেছি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি ডিস্টিংগুইশ করতে পারবেন না কোন দল জিতেছে। মানে ধরুন শান্তিপুরে কালকে ধরুন মানে জিতে গেল, আমি ধরে নিলাম যে বিজেপি প্রার্থী জিতলো, আপনি ইউ ক্যানট গিভ দ্য গ্যারান্টি যে কালকে দেখবেন তৃণমূলের ঝান্ডা নিয়ে উন্নয়নে চলে গেছে। তো প্রণয়দের দল আর সুপ্রিয়দের দল তো মোটামুটি এটা ঠিকই করে নিয়েছে, দুজনের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করবে, তো সাপ্লাই করুক না। কংগ্রেস থেকে সাপ্লাই একটু বলে নিন, ধৈর্য রাখো, গোটা তৃণমূল দলটাই তো কংগ্রেস থেকে সাপ্লাই হয়েছে, তো সাপ্লায়ার তো তোমরা, এক মিনিট বলি, মানে দুঃখ করো না, তোমাদের যখন দরকার পড়বে তৃণমূল দেবে তোমাদের, তোমরা এত দুঃখ করো না। আবার সুপ্রিয়দের দরকার পড়লে তোমরা সাপ্লাই করো, কারণ সর্বভারতীয় ক্ষেত্রে তোমাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। তো তৃণমূল কিন্তু একদম মানে দায়িত্বশীল পার্টি। বিজেপি যেখানে যেখানে বিপদে পড়বে, ভোট বাইফিকেশন করার জন্য বিজেপির বিরোধিতা করলে সেখানে তৃণমূল চলে যাবে, চলে গিয়ে ভোট ভাগ করবে, তোমাদের যাত্রা সুগম করে। চিন্তা করো না প্রণয়, তুমি সুপ্রিয়কে ধন্যবাদ দাও। আর এখানে যে WWF এর কুস্তি করছো আর দোস্তি করছো, এটা চলতে থাকুক, মানুষ একটু দেখুক যে ইস্যুগুলো শেষ হয়ে যাবে না, বেকারত্বের প্রশ্নে, মানুষের প্রশ্নে, রোজগারের প্রশ্নে, এটা লড়াই চলবে। এই লড়াই শূন্য পেলেও কংগ্রেস করবে, এবং বিধানসভাতে সংখ্যা না থাকলেও আমরা রাস্তায় থেকে লজ্জা করো না। দীর্ঘক্ষণ ধরে সৌম্যবাবু এবং প্রণয়বাবুর রাজনৈতিক বিশ্লেষণ এবং শতরূপদার প্রায় রাহুল দ্রাবিড়ের ঢঙে, রাহুল দ্রাবিড়ের আঙ্গিকে একক ইন্টারভিউয়ের যে মজলিস, সেটা শুনতে শুনতে প্রায় আমি বিধ্বস্ত। যখন সেই সময় সৌম্যদার বক্তব্য শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এটা আমি আগের রেকর্ড শুনছি কিনা। সেই এক কুস্তি WWF, বিজেপি, তৃণমূল জোট একসঙ্গে সবাই, ভালো লাগছিল, সিপিএম আরেকটা কোন যেন দল, তাদের নামটা এখন আর নিচ্ছে না, এরা সবাই মিলে নাকি সরকারি। ফলে এই সমস্ত বিষয় শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত, বাংলার মানুষ এদের থেকে মুক্তি চায়। তাই বাংলায় তো তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিতই, এখন গোয়ায় কোঙ্কনি ভাষায় স্লোগান গোইঞ্চি নভি সাকাল, সেই জায়গায় কংগ্রেস ক্রমশ দুর্বল, গোটা দেশে কংগ্রেস ক্রমশ দুর্বল, বিজেপির ব্যর্থ বর্ষা ফল। ও বৈচিত্র্য চায়, ও যেটা বললো যে এক কথা শুনতে শুনতে ক্লান্ত, একটু বৈচিত্র্য, নতুন কথা শুনতে চায়। গতকাল বললাম বাবুল সুপ্রিয় খারাপ, আজ সকালে বলছি বাবুল সুপ্রিয় ভালো। এই ধরনের বৈচিত্র্য থাকলে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়। ঠিকই। দ্বিতীয় কথা হচ্ছে প্রণয়, আপনাকে দুটো কথা বলি। প্রথম কথা যেটা আপনি বললেন, যে কারণে গতকাল বাবুল সুপ্রিয় খারাপ, আজকে বাবুল সুপ্রিয় একটু বেরম বৈচিত্র্য কাজ করবে, শতরূপ ঘোষ কাজ করবেন নাকি? দ্বিতীয় কথা হচ্ছে আমার প্রশ্নটা এই জায়গায়, ও ভাই হয়ে গেছে, আমার বলতে বলেছে রাইট পারসন ইন রং পার্টি। আচ্ছা ঠিক আছে, শোনো না, এটা কি প্রচ্ছন্ন আহ্বান? আরে শতরূপ আহ্বান জানালো তোমাকে। না না, আমি রাইট পারসন না রং পার্টি কিনা জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রং পারসন ইন রং পার্টি। একক কবির সুমনের মধ্যে একক শতরূপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন রং পার্সন ইন রং পার্টি, এটা হচ্ছে মুশকিল। আমি এবার একটা কথা বলি, প্রণয় আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা যেটা বললেন কংগ্রেস থেকে গেছে তৃণমূল, শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস থেকে গেছিলেন দ্বিতীয় কথা, হ্যাঁ শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগের ক্যাবিনেটে ছিলেন, ছেড়ে দিন। দ্বিতীয় কথা, আপনি একটা কথা বললেন না যে বিমান বসুকে আপনি 2 তারিখ সন্ধ্যাবেলা বলতে দেখেছিলেন যে তৃণমূলের সঙ্গে জোট করবো, ওই আপনি কোন চ্যানেলে দেখেছিলেন জানি না, কিন্তু আমি সেই চ্যানেলেই দেখলাম 2 তারিখ সন্ধ্যাবেলা দিলীপ ঘোষ বলছে যে প্রণয়রা একটা 1 নম্বরের মিথ্যাবাদী, সকাল থেকে রাত অব্দি মিথ্যা কথা বলে, এবং বিজেপির অবস্থা হয়েছে। বলতে শুনেছেন, আমি দেখলাম দিলীপ ঘোষ বলছে প্রণয়রা বিশ্বাস করবে না। 4 কেন্দ্রে বিকেল 5টা অবধি যে ভোটদানের হার, সেটাতে একটু নজর রাখবো। সেই ভোটদানের হারটা দেখতে দেখতে আমি প্রণয় বাবুর কাছে আসবো। প্রণয় বাবু, কোথাও এখন কি একটু হলেও টেনশন নেই, একটু হলেও আফসোস হচ্ছে না যে অতিরিক্ত কনফিডেন্সের কারণে কোথাও দিনহাটা এবং শান্তিপুরে সেখানে একজন সাংসদকে লড়িয়ে এই দুটো উপনির্বাচন আপনারা ইনভাইট করলেন? এবার এই দুটো উপনির্বাচন, দিনহাটায় আমরা জানি যে একদম সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন নিশীথ প্রামাণিক, এটা কি অ্যাভয়েড করতে পারলে ভালো হতো?
দেখুন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে পারবেন এই অবস্থা, দুটোকে ধরে রাখতে? আমি বলছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে অবস্থা, শাসক দল যদি 148টা সিট পায় আর বিরোধী দল যদি 147টা সিট পায়, সেই 147টা সিটেরও কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গের এই গণতান্ত্রিক সেটা পরিবেশে। বোঝা যাচ্ছে, 77টার যে মূল্য নেই, যেভাবে একে একে নিবিচে দেহটি, হ্যাঁ। 77-এরই এই অবস্থা। আপনি মনে করতে পারেন যে এখন কজন বিধায়ক আপনাদের? আমি তো বলছি, ওইটাই তো কজন বলছি, আপনাদের? 147 এখন হলেও হতে কজন? পারতো, 147 হলেও হতে পারতো। যে মা একজন তার প্রাপ্তবয়স্ক ছেলেকে তালা বন্ধ করে রাখতে বাধ্য হয় যাতে সে এজেন্ট না হয়, যে পরিবেশ পশ্চিমবঙ্গে থাকে 213টা সিট পাওয়ার পরেও, সেই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দুটো সিট থাকলো কি দুটো সিট গেল সেটা বড় কথা না। আরে অসুবিধা কি বড় আছে? কথা হলো এই যে বৃহত্তর সর্বমোট পরিবার তো। একই তৃণমূল পরিবারের কংগ্রেসের অঙ্গ, যে এই ঘর থেকে ঘরে গেছে, সর্বমোট অসুবিধা কি আছে? 213টা সিট পেয়েও আমাকে হতে আরে হবে না। তোমাদের কাছে তাও থাকা বিরোধী দল থেকে তৃণমূলের ভাঙাতে কাছে হবে, বিরোধী দল থেকে অসুবিধা কি ভাঙিয়ে আছে? যাক। রেজিগনেশন দেওয়া হচ্ছে না। যারা যাচ্ছে যেতেই পারে, আরে রেজিগনেশন দিয়ে যান, নিজেদের মধ্যে বিধানসভা আপনি থেকে মনে করেন পদত্যাগ করে মুকুল রায় যান মার না। খাওয়ার ভয়ে তৃণমূলে সেটাও চলে গেছে? যাচ্ছে না। প্রণয়দা, আপনি সত্যি মনে করেন যে মুকুল রায় মার খাওয়ার ভয়ে তৃণমূলে গেছে? ধান্দাবাজির কোনো ব্যাপার নেই। ঈর্ষণীয় এবং আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে কনফিডেন্স। প্রণয়বাবু নির্বাচন সমকালীন সময় যেভাবে বলতেন এখনো সেভাবেই বলছেন, এবং এই কনফিডেন্সকে আমি সত্যি সম্মান করি, স্যালুট করি। সেখান থেকে উনি যে কথা বললেন, বিমানবাবুর ফুটেজ মনে আছে, শতরূপদা কোথায় কি বলেছে, আমি কোথায় কি বলেছি, সেগুলো সব মনে আছে, শুধু 53 সংখ্যাটা মনে নেই। 147 বললেন, আর 53টা আপকি বার 200 পার। সেই স্লোগানের কি হবে? সেই স্লোগান, সেই বাস্তবতা, অমিত শাহের সেই স্বপ্ন, দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী কে মুখ্যমন্ত্রী হবেন সেই লড়াই, যেমন একটা মিম ভীষণ ঘোরাফেরা করছিল এই নির্বাচনের ফলাফল বেরোনোর পর। এটা জাস্ট অন আ লাইটার নোট শেয়ার করছি, যে সোশ্যাল মিডিয়ায় হয়েছিল যে একটাই আফসোস থেকে গেল যে কোন ভূমিপুত্রের কথা আপনারা ভেবেছিলেন সেটা জানা গেল না। না সেটা একটু বলবেন না, please? সুপ্রিয় যেটা বললে একটু বলে দিই। সুপ্রিয়র বয়স তখন কম ছিল, হয়তো জানে না। 2001 সালে নির্বাচনে ভোট দিয়ে মাননীয় তৎকালীন নেত্রী মমতা ব্যানার্জি ভিক্টরি চিহ্ন দেখে বলেছিলেন, হয় এবার নয় নেভার। 2001 সাল, তারপরেও 2011 সাল, 10টা বছর নির্বাচনে লেগেছে। ভোট দিয়ে কেউ সি দেখায় আমি শুনিনি। আমরা ঠিক নির্বাচনে ভোট দিয়েছে কেউ সি ডি জেড এক্স এসব কিছু দেখায় না, সবাই ভি দেখায়। না না, সেটা আমি ভি, দেখেছি। হয় এবার নয় কিন্তু নেভার। এটা হয় এবার নয় নেভার, এই কথা বলা হয়েছিল। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ততটাই কনফিডেন্ট ছিলেন, হয় এবার নয় নেভার, এই কথাটা বলা হয়েছিল। এবং বলেছিলেন দেখা হবে সে তো মহাগঠবন্ধন। বামেরা প্রত্যেকবার বলছে ঘুরে দাঁড়াবে। তারপরে মমতা ব্যানার্জি একটা সমানে কথা গেছে। বলতে পারি? Just ঘুরে দু sentence বন বন বলছি। ঘুরে হ্যাঁ, ঘুরছে please, প্রায়। শতরূপ। প্রথম কথা হচ্ছে, যেটা প্রণয়দাকে জিজ্ঞাসা হয়েছে, দেখো আমরা দেখছি, আমাদের বলছে না 0 পেয়েছি, লোকে আমাদের ভোট দেয়নি, আমরা 0 পেয়েছি, কিন্তু কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারপরে ওদের এমএলএ সংখ্যা ক্রমশ 0-র দিকে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, সুপ্রিয় যেটা বললেন না, যে তুমি যেটা বললে এটা দলে যোগ দেওয়ার আবেদন কিনা, ও বেচারা ভালো ছিল, আমায় কি আবেদন জানাবে বলো? বাবুল সুপ্রিয় ভোটের আগের দিন পর্যন্ত মমতা ব্যানার্জির নামে কি না খারাপ কথা বললো, সেই বাবুল সুপ্রিয়কে মমতা ব্যানার্জি গোয়ার ইনচার্জ করে দিলেন, আর সুপ্রিয় এত অনুগত মমতা ব্যানার্জি, ওকে বকখালি পাঠলেন না আজ পর্যন্ত মমতা ব্যানার্জি। তা কি আছে ওই দলে? সুপ্রিয়র কোনো মূল্য নেই, আর আমার কি আছে বলো? ভোটে জেতার পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তারপরে সবাই চলে যাবে উন্নয়ন। বকখালি পাঠাচ্ছে না, বাবুল সুপ্রিয় গোয়া চলে গেল, আবার অন্যকে ডাকছে। রাজনৈতিক বিনোদন ভালো জিনিস। নির্বাচনে সারাদিনের যে চাপ, সারাদিনের যে আমাদের ছবিগুলো, সেই ছবিগুলোর মধ্যে এই ধরনের টুকরো হাসির ছবি নিঃসন্দেহে বিনোদনের স্বস্তির। কিন্তু শতরূপ ঘোষের এখনো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি ধোঁয়াশা এবং কুয়াশায়। আমার ভবিষ্যৎ না, আমি তৃণমূলে। একটা কথা সিরিয়াসলি, মপি একটা কথা বলতে চাই, যেহেতু ঠকে যাচ্ছে তো, এই যে আমরা আলোচনাগুলো করছি, কিন্তু ঠকছে তো মানে সাধারণ যেখানকার মানুষ। প্রার্থী, যেখানে মানুষ ভোট দিচ্ছে, মানুষকে ভোট দেওয়ার পরে তুমি কি এটা বলতে পারবে যে মানুষ ধরুন বিজেপিকেই ভোট দিল বা তৃণমূলকেই ভোট দিল, সকালবেলা উঠে দল পরিবর্তন করে দিল উন্নয়নের জোয়ারে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে মানুষগুলোর তো পলিটিক্যাল থেফট হলো, রাজনৈতিক চৌর্যবৃত্তি। কার কাছে যাবে ভোট নিয়ে? আবার ওয়েট করতে হবে। এই যে দুটো, এই যে দলবদল, এই দলবদলের নিয়ম, এই দলবদলের কারিগর পশ্চিমবাংলায় 2011 সালে পরে মাননীয় মুখ্যমন্ত্রী একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। শিল্পের পর্যায়ে পশ্চিমবাংলায় এতগুলো এমএলএ শুধুমাত্র কিনে নিয়ে যাওয়া, এই নিয়ে একাধিক বিধানসভা, গবেষণা পুরসভা, পত্র লোকসভা, বিরোধীদের আমরা তো সবাই শুধুমাত্র এখানে ধ্বংস শতরূপদা, করো। আমি প্রণয়বাবু, আমরা রাজনীতির ছাত্র, সম্বোধন হচ্ছে রাজনীতির মাস্টারমশাই। মাস্টারমশাইয়ের কাছে ছাত্রের প্রশ্ন, মাস্টারমশাইয়ের কাছে ছাত্রের বিনীত প্রশ্ন সম্ভ্রম নিয়ে, যে কংগ্রেসের থেকে দলবদল কতজন রাজনৈতিক চোর? সুস্মিতা দেব রাজনৈতিক চোর, পশ্চিমবাংলায় একটা নিদর্শন দাও না। মমতা পশ্চিমবাংলায় বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক, নিদর্শন সবাই দাও না। রাজনৈতিক চোর। না, না, শুধু তুমি একটা আমেথি থেকে হেরে যাচ্ছে, সুপ্রিয়, আমেথির ভূমিপুত্র, সুপ্রিয়, তুমি আমেথিতে পরাজিত, পশ্চিমবাংলায় একটা তিনি নিদর্শন দাও। রাজনৈতিক সম্রাট, তুমি রাজনৈতিক কতদিন আমার এই সময় যে একদম এই সংক্ষিপ্ত, যে আমি জাস্ট একটা করেই প্রশ্ন করব। প্রথম প্রশ্ন আমার সুপ্রিয়র কাছে, হ্যাঁ বা নয়, 4-4 করতে পারবে? 100-তে 100 দুটো আসন ধরে রাখা বা আসন সংখ্যা বাড়াতে পারবেন?
না না, যে কনফিডেন্সে সুপ্রিয় বলছে তার কারণ সারাদিন ধরে যে মেকানিজমটা চালিয়েছে, যা করেছে, সেই কনফিডেন্সে বলছে। আমরা আশাবাদী মানুষের কাছে, মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা আমাদের যে সিট সেই সিট ধরে রাখবো, বেশি সিট পাবো। সৌমদার শতরূপের কাছে আমার প্রশ্ন, খাতা খোলা যাবে? শান্তিপুরে আমরা নিশ্চয়ই খাতা খোলার জায়গায় আছি, আমরা চেষ্টা করছি। শতরূপ, দেখুন, আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে গেছি, 2 তারিখ মানুষ যাই রায় দেবেন আমরা মাথা পেতে নেবো, আমরা কোনো সাইন্টিফিক অপশন কি থাকছে? মানুষের যায় মাথা পেতে নেওয়া ছাড়া তো আমি কোনো একটা অপশন দিয়েছি, থাকছে না। আমরা তো চিরকাল আমি সেটা একটা করেছি, দিয়েছি আজকে, open আমরা option। কোনোদিন সাইন্টিফিক আমাদের WWF এর ম্যাচ আমাকে তো একটা ছোট্ট খেলতে হয় না। বিরতি নিতেই হচ্ছে, বিরতির পর ফিরবো। বিরতির পর ফিরবো। লোকাল ট্রেন চালু হতে চলেছে আগামীকাল, প্রায় 6 মাস পর, এবং কোভিড বিধি মেনে লোকাল ট্রেন কিভাবে চালু হতে চলেছে, কোন লাইনে সেই ট্রেন চলবে, এই সমস্ত কিছু জানাবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। জীবনে ফিরছে লাইফলাইন, রবিবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। 6 মাসের প্রতীক্ষা, লক্ষ লক্ষ মানুষের অপেক্ষা, জীবন জীবিকার দ্বন্দ্ব, সবকিছু পেরিয়ে চালু হচ্ছে লোকাল ট্রেন। বিভিন্ন স্টেশনে তারই প্রস্তুতি। লোকাল ট্রেন সব জায়গাতেই লাইফলাইনের মতো। পশ্চিমবঙ্গে কোভিড আবহে লোকাল ট্রেন বন্ধ থাকলেও স্টাফ স্পেশাল চলছিল। স্টাফ স্পেশালে ওঠা নিয়ে বেশ কয়েকবার গন্ডগোলও হয়েছে, তবে স্টাফ স্পেশাল হাতে গোনা হওয়ায় অনেকেই ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে, এই সিদ্ধান্ত তাদের কাছে বড় স্বস্তি। আবার একই সঙ্গে প্রশ্ন, লোকাল ট্রেনে কিভাবে যাত্রী নিয়ন্ত্রণ, কোভিড বিধি নিয়ে কি ব্যবস্থা? তৃতীয় ঢেউ কিন্তু এখনো শেষ হয়নি, কোভিড মহামারীও এখনো শেষ হয়নি। এই প্যান্ডেমিককে রুখতে হলে কিন্তু আমাদের সচেতন হতে হবে। খুব দরকার না হলে ট্রেনে চলবেন না। অর্থাৎ ভিড় নিয়ন্ত্রণের বিষয়টি যাত্রীদের উপরেই ছেড়ে দিচ্ছে রেল। অফিস টাইমে বা ব্যস্ত সময়ে নজরদারি না থাকার ফল কি হতে পারে রেল কি জানে না? সেক্ষেত্রে কি তাদের কিছুই করণীয় নেই? প্রাক্তন রেলকর্তারা বলছেন রেলের হাত পা বাঁধা। 50% যাত্রী ট্রেনে চাপবেন তার বেশি নয়, এমনটা লোকাল ট্রেনে নিশ্চিত করা সম্ভব নয়। লোকাল ট্রেনে যাত্রীদের রিয়েল টাইম তথ্য থাকে না, কোথা থেকে কত যাত্রী উঠছেন বা নামছেন বোঝা সম্ভব নয়। মেট্রোর মতো টিকিটে কমন ডিজিটাল প্ল্যাটফর্ম নেই, সব স্টেশনে নজরদারির জন্য পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই। প্রতিদিন শহরতলি থেকে কলকাতায় যাতায়াত করেন লক্ষ লক্ষ মানুষ। এদের সিংহভাগই রুজি রুটির তাগিদে কলকাতায় আসেন। স্টাফ স্পেশাল চালু হওয়ার পর জোর করে ট্রেনে ওঠা নিয়ে ধুন্ধুমার হয়েছে, বাধ্য হয়ে কিছুটা নরম হতে হয় রেলকে। এখন রেলকর্তারা যাই বলুন, এদের অনেকেরই পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। আর এই বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চাপলেই সেই বাদুড় ঝোলা ছবিটাই ফিরে আসার সম্ভাবনা। বরং এমন ঘটনা এড়ানোই রেলের লক্ষ্য। সেক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণে কি পরিকল্পনা? প্ল্যান এ না হলে প্ল্যান বি কি তৈরি রাখছে রেল? প্রাক্তন রেলকর্তাদের বক্তব্য, রেলের পক্ষে এমন কোনো পরিকল্পনা সম্ভব নয়, কারণ রেলের সেই পরিকাঠামোই নেই। রেলের জানা নেই কত যাত্রী লোকাল ট্রেনে উঠতে চাইছেন, বড় স্টেশনগুলিতে যাত্রীর চাপ কিরকম থাকবে। রেলকর্তারা বলছেন অসুবিধা আছে, তবে সাধ্যমতো নিয়ম মানার চেষ্টাও হচ্ছে। পাশাপাশি প্রতিটা সিটের পাশে এভাবেই স্টিকার মেরে দেওয়া হচ্ছে, যাতে একজনের পাশে আরেকজন ঘেঁষাঘেঁষি করে না বসতে পারেন। শুধু এই নয়, রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যে ড্রাইভার কেবিন সেটাও কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, স্বাস্থ্যবিধি সমস্ত রকম মেনে চলা হচ্ছে, এবং প্রতিদিনই প্রতিটি লোকাল ট্রেন এভাবেই স্যানিটাইজ করে তারপরেই চালানো হবে। জি 24 ঘন্টার জন্য বৈদ্যনাথের সঙ্গে দেবব্রত, হাওড়া। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় চন্দ এবং প্রণয় রায়। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক অনির্বাণ দলুই, প্রাক্তন রেলকর্তা দুলাল চন্দ্র মিত্র এবং রয়েছেন অভিনেতা মাধুরীমা চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথমে অনির্বাণ দলুইয়ের কাছে আসবো। ডক্টর দলুই, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে ঠিকই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে লোকাল ট্রেন অনন্তকাল বন্ধ থাকতে পারে না, এবং বহু মানুষ যারা শহর তলি থেকে আসেন রুটি রুজির তাগিদে, তাদের রুটি রুজি বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে। কিন্তু প্রায় 6 মাস পর যখন লোকাল ট্রেন শুরু হতে চলেছে, তখন তো আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোভিড
কোভিড নাম্বারটাও এই মুহূর্তে একটু উদ্বেগ বাড়িয়েছে এই পূজা পরবর্তী সময়ে। গত কয়েকদিন ধরে হাজারের ঠিক দোরগোড়ায় দৈনিক সংক্রমণের যে সংখ্যাটা সেটা ঘোরাফেরা করছে। এই অবস্থায় লোকাল ট্রেন চালু করতে গেলে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োজন বলে আপনি সাজেস্ট করেন? দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সময়োচিত একটা সিদ্ধান্ত, এবং এর অনেক চ্যালেঞ্জ রয়েছে, এটা আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমরা প্রথম থেকেই বলে আসছি যে জনস্বাস্থ্য বিজ্ঞানটা একটা দাঁড়িপাল্লার মতো, দাঁড়িপাল্লার একদিকে ভালো অন্যদিকে মন্দ, এটাকে বিচার করতে হয়, এবং ভালোর পাল্লাটা এই ট্রেন চালানো বা স্কুল খোলার ক্ষেত্রে হয়তো একটু বেশি ঝুঁকে আছে। তাই আমাদের ট্রেন চালানোটা হয়তো দরকার ছিল, কেননা অর্থনৈতিকভাবে বিপন্ন হয়ে পড়লে জনস্বাস্থ্যকে ধরে রাখা সম্ভব নয়, মানুষ কিন্তু তখন স্বাস্থ্যের কথাটা ভুলে যান। এবার আসি যে পরিস্থিতিতে ট্রেনটা চলছে এই মুহূর্তে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু জ্বরের বিভিন্ন রকমের আউটব্রেক পাচ্ছি, সেটা কোভিডের সাথে ডেঙ্গু ম্যালেরিয়া তো বটেই, এবং এখানে অনেক জায়গাতেই কিন্তু মানুষের মধ্যে একটা টেস্ট করারও অনীহা দেখা দিচ্ছে, এবং একই সাথে অ্যাসিমটোম্যাটিক কেস মানে উপসর্গহীন রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। সুতরাং আমাদের কাছে এইটা একটা থ্রেট, অবশ্যই একটা থ্রেট। এইবার আসি যে আমাদের যে ট্রেনগুলো চলবে তাতে আমরা কি কি বিধিনিষেধ করতে পারি। সবটাই হয়তো মনে হবে আইডিয়াল, সবটাই হয়তো মনে হবে একটা অলীক বাস্তব, কিন্তু তবু আমাদের চেষ্টা করতে ক্ষতি নেই। প্রথম কথা যেটা দেখানো হলো যে দুটো সিটের মাঝখানে একটা জায়গা রাখা আলাদা করে যেখানে মানুষজন বসবে না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেননা আমরা সবসময়ই বলেছি যে কোনো রকমের ভিড় বা গ্যাদারিং, সেটা ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে, রাজনৈতিক প্রচার হতে পারে, মিটিং মিছিল হতে পারে, বা কোনো উৎসব হতে পারে, এবং এখন নতুন করে যোগ হলো ট্রেনে বা গণমাধ্যমের ভিড়। আমরা বাসে বাদুড়ঝোলা হয়ে যেতে তো দেখেইছি, সুতরাং ট্রেনও যদি এইভাবে বাদুড়ঝোলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধু ট্রেন যেমন আমরা তাকে তদারকি করব, তেমনি আশেপাশে যে জায়গাগুলোতে যেসব প্রত্যন্ত অঞ্চলে ট্রেন পৌঁছে যাচ্ছে, মানুষজনকে নিয়ে যাচ্ছে বা নিয়ে আসা দিয়ে আসা করছে, সেই জায়গাগুলোতে ভ্যাকসিনেশন রেট বা সেখানে কোনো আউটব্রেক হচ্ছে কি না, আউটব্রেক হলে দরকার হলে সেই স্টেশনে ট্রেন দাঁড়াবে না, এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নিলে পিছনে আমি আসবো ডক্টর দলুই আপনার কাছে। আমি একটু দেখাবো দর্শকদের যে ইতিমধ্যে অন্যান্য যে সমস্ত দেশের অন্যান্য প্রান্তে যে গুরুত্বপূর্ণ লোকাল ট্রেনের রুট রয়েছে সেখানে কিভাবে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। এটা দেখাতেই আমি দুলাল চন্দ্র মিত্রের কাছে যাব। দুলাল বাবু, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, যে আমি যদি একদম অ্যাপারেন্টলি একদম একটা লেম্যানের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে মেট্রো রেলের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে সুযোগটা রয়েছে, কারণ মেট্রো রেলের গেটটা সেটা ইলেকট্রনিক গেট, সেখানে আগে থেকে ডিজিটালি সেখানে টিকিট যেহেতু জেনারেট করা হয়, তাই জন্য সেখানে ক্রাউড ম্যানেজমেন্ট তার যেমন একটা মেকানিজম রয়েছে, কিন্তু লোকাল ট্রেনের ক্ষেত্রে কি সত্যি ক্রাউড ম্যানেজমেন্ট সেটা এভাবে করা সম্ভব? এই 50% অকুপেন্সির কথা বলা হচ্ছে, যে ধরা যাক যদি আমরা টার্মিনাল স্টেশন দেখি যে সেখান থেকে কত প্যাসেঞ্জার উঠবেন সেটা সম্পর্কে কারো তো কোনো ধারণা থাকার কথা নয়, বা মাঝপথের যে স্টেশনগুলো রয়েছে সেখান থেকে কতজন উঠবেন। তাহলে এই 50% অকুপেন্সি, এই যে কোভিড বিধি, এটাকে এনশিওর করা হবে কি করে? না, এটা তো কোনো মতেই এনশিওর করা যাবে না, কারণ ব্যাপার হচ্ছে আপনি প্রথম কথা হচ্ছে 50% অফ হোয়াট? 50% কি সিটিং ক্যাপাসিটির 50%, না টোটাল ক্যারিং ক্যাপাসিটির 50%? মানে আমরা যেটা ধরি একটা কোচে অ্যাবাউট 300 লোক উঠলে সেটাকে আমরা বলি ক্রাসিং লোড, তার 50% হচ্ছে 150 প্যাসেঞ্জার্স। এখন 150 প্যাসেঞ্জার যদি একটা কোচে ওঠে তারা তো উঠবেই, মানে যারা ধরো রানাঘাট থেকে আসছে, ওদিকে ক্যানিং থেকে আসছে, এদিকে বজবজ থেকে আসছে, দূরপাল্লার ট্রেন যেগুলো আছে সেখানে তো মানে যেটা আপনার টার্মিনাল থেকেই সেখান থেকেই গাড়িগুলো সব ভর্তি হয়ে আসবে, মাঝখান থেকে লোক ওঠার চান্স খুব কম যদি 50% হয়, কিন্তু তারা তো আর দাঁড়িয়ে থাকবেন না, তারা নিশ্চয়ই গাড়িতে উঠবেন। সুতরাং এই 50% কথাটা মানে আমার কাছে একটু জটিল লাগছে, কারণ এটা ইমপ্লিমেন্ট করা কোনো মতেই সম্ভব না। মানে আর মেন হচ্ছে আর একটা হচ্ছে মাস্ক। এই যারা উঠছেন কে অ্যাসার্টেন করবেন যে এই সবগুলো লোকের নাকে মাস্ক আছে এবং তারা সোশ্যাল ডিস্টেন্সিং হয়ে দাঁড়াচ্ছেন? এটা তো কোনো মতেই সম্ভব না। যদি ট্রেনে ওঠার আগে
যদি আরপিএফ বা জিআরপি প্রচুর পরিমাণে মোতায়েন থাকে, তারা যদি এনশিওর করেন যারা উঠছে সবাই নাকে মুখে মাস্ক দিয়ে উঠবে, এবং ট্রেনে চড়ার পরে কথাবার্তাগুলো বন্ধ করতে হবে। মানে কথাবার্তা বললেই সেই মাস্ক খুলে আবার কথাবার্তা চালু, এবং তারপরেই যত প্রবলেম। আর একটা হচ্ছে আপনার এই হকিং সাবজেক্টটাকে অ্যাটলিস্ট কিছুদিন তো আমাদের বন্ধ রাখতে হবে, কারণ এই হকাররা উঠেই একটা কোচ থেকে আরেকটা কোচ যাচ্ছেন, তিনি ক্যারি করে যাচ্ছেন নানান রকমের ভাইরাস, এবং তিনি সবসময় মুখ খুলে কথা বলছেন। এবং আমি আর একটা বলবো, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা অ্যাটলিস্ট নেক্সট 15 days দে শুড নট ট্রাভেল। তাদের যদি একান্ত প্রয়োজন না হয় তাহলে সিনিয়র সিটিজেনরা ট্রাভেল করবেন না। যারা স্কুলের ছাত্রছাত্রী এবং যারা অফিসে চাকরি করতে যাচ্ছেন তাদের মানে অফিসে যাওয়া বাধ্যতামূলক, তারাই যাতে লোকাল ট্রেনে চাপুন, বাদ বাকি ইমার্জেন্সিতে লোকাল ট্রেনে চাপুন, না হলে চাপবেন না। খুব যেটা যেমন ডক্টর দলীয় বলছিলেন যে খুব প্রয়োজন না থাকলে, অর্থাৎ সত্যি সত্যি এই মুহূর্তে জাস্ট ট্রেনে চড়ার জন্য বা কোথাও যেতে হবে, একটু এগুলো কোথাও যেতে চাইছি, একটু আমাদের আরেকটু নিয়ন্ত্রিত থাকা দরকার বলে ডক্টর দলীয় সাজেস্ট করছেন, দুলালবাবুও সাজেস্ট করছেন। আমি মাধুরিমার কাছে আসবো। মাধুরিমা, একটু জানার চেষ্টা করবো যে 6 মাসের কাছাকাছি সময় ধরে লোকাল ট্রেন সার্ভিস বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে, আপনার প্রতিক্রিয়া কি? এই কয়েক মাস কীরকমভাবে চলেছে এবং আপনি কতটা আপনি আশ্বস্ত যে লোকাল ট্রেনের যেরকম উপচে পড়া, আমি নিজেও দীর্ঘদিন ডেলি প্যাসেঞ্জারি করেছি, যে বাদুড়-ঝোলা ভিড় হয়, সত্যি কি সেটাকে অ্যাভয়েড করা যাবে? দেখুন, সবার প্রথমে আমি একটা কথা বলবো যে আমরা কিন্তু কেউই বাচ্চা নই, ফলে চারিদিকে কি ঘটছে কি হচ্ছে, কোভিড কেসেস কিভাবে প্রতিদিন বাড়ছে, সেটা কিন্তু আমরা সবাই কিন্তু সেই বিষয়টা নিয়ে সবাই জানি। আমার মনে হয় না কারোর ক্ষেত্রে ব্যাপারটা অজানা রয়েছে। তো এত বিধিনিষেধ, এত যে এনারা সবাই আমরা এই ব্যাপারে কথা বলছি, এখানে এই পোস্টার টানানো বা এই অ্যানাউন্সমেন্ট, এইগুলোর কি দরকার? মানে আমরা যেহেতু বললাম যে আমরা কেউই বাচ্চা নই, আমাদের সকলেরই কিন্তু এটা একটা দায়িত্বর মধ্যে পড়ে অ্যাজ এ রেসপন্সিবল। এগুলো শুনতে খুব ভালো লাগছে ঠিকই, যে আপনি যথেষ্ট সচেতন একজন মানুষ এবং বেশিরভাগ মানুষই আপনার মতো সচেতন, এই বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একটা অংশ রয়েছে তারা যে সচেতন নন, সেটা তো আমরা যখন এই পুজোর সময় বা এখনো অবধি রাস্তাঘাটে মাস্কবিহীন যে সমস্ত মুখকে দেখতে পাচ্ছি, সেটা থেকে তো এই কনফিডেন্সের জায়গাটা আমাদের তৈরি হতে পারছে না। আবারও বলছি, বড় অংশের মানুষ তারা যথেষ্ট সচেতন, যথেষ্ট দায়িত্বশীল, কিন্তু কোভিড একটা এমন বিষয় যে খুব সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ যদি বেপরোয়া হয়ে ওঠে, তার মাসুল চোকাতে হবে সবাইকে। অবশ্যই, কিন্তু সেখান থেকে আমার মনে হয় তারা যদি অবুঝ হন, আমরা যদি অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমরা যদি এই দায়িত্বটা নিজেদের উপর নিই, যে যখনই আমরা সামনে কাউকে মাস্ক ছাড়া দেখছি তাদেরকে মাস্ক দেওয়া বা তাদেরকে সাজেস্ট করা মাস্ক পরার জন্য, এই জিনিসগুলো আমি জাস্ট ক্যান্ডিড ওয়েতে একটা কথা জিজ্ঞেস করছি, যেহেতু আমার দীর্ঘদিন ডেলি প্যাসেঞ্জারি করার অভিজ্ঞতা রয়েছে এবং যাদের রয়েছে তাদের জন্য, আপনার ডেলি প্যাসেঞ্জারি করার অভিজ্ঞতা, মানে অতি সম্প্রতি ডেলি প্যাসেঞ্জারি করেছেন? না, বাট আমি একটা কথা মানে এটা কি খুব বাস্তবসম্মত লাগছে? এটা একটু ইউটোপিয়ান লাগছে না যে লোকাল ট্রেনের বাদুড়-ঝোলা ভিড়ে আপনি আমি উঠলাম এবং আমরা সচেতন নাগরিক বলে ওই বাদুড়-ঝোলা ভিড়ে প্রত্যেক মানুষকে আমরা মাস্ক পরাতে থাকলাম? না, মাস্ক পরাতে থাকলাম না। অফকোর্স আমরা যখনই এই যে একটু আগে এনারা বললেন প্র্যাকটিক্যাল লাগছে না, প্র্যাকটিক্যাল আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে বাসে ট্রেনে সব জায়গায় কিন্তু একই ব্যাপার। এই যে বাদুড়-ঝোলা কথাটা আপনি বলছেন, সেটা কিন্তু শুধুমাত্র ট্রেনে হচ্ছে, বাসে হচ্ছে না, অটোতে হচ্ছে না, সেটা কিন্তু নয়। আমরা অটোতে কিন্তু এভাবে ডিস্টেন্স মেনটেন করে বসতে পারছি না, আমরা চাইছি বাট আমরা পাচ্ছি না। আমি কোথাও অ্যাটলিস্ট দেখিনি। বাসেও ওভাবে আমি দেখিনি যে নো সিট মানুষজন মেনটেন করছে বা কিছু। অ্যাটলিস্ট আমাদের তরফ থেকে যতটা দরকার, আমাদের তরফ থেকে যতটা আমরা দায়িত্ব নিয়ে করতে পারি, অ্যাটলিস্ট ততটুকু চেষ্টা আমরা করতে পারি বলে আমার। আমি আসবো আপনার কাছে, আমি সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, এটা সবাই যেটা বলছেন যে সত্যি প্রয়োজন ছিল লোকাল ট্রেনটা চালু করা এবং দীর্ঘদিন ধরে তার দাবিও উঠছিল, কিন্তু এই যে অনেকগুলো প্র্যাকটিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, এর সলিউশনটা কি হতে পারে? না, এখানে আমি শুনছিলাম, খুব মন দিয়ে শুনছিলাম ডক্টর অনির্বাণ দলুই এবং দুলালবাবু যে কথাগুলো বলেছেন, একেবারে প্রাসঙ্গিক কথা এবং ভীষণভাবে জরুরি কথা। এবং যে কথা প্রথমে একেবারে অনির্বাণবাবু বললেন, সে কথাটা তো প্রশাসনের একেবারে প্রথম দিককার কথা, যে কোভিড মোকাবিলা প্রশাসনের কাছে, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, এটা কোনো মানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বলতে হবে, যে কোনো প্রশাসনের কাছে একটা নিউ চ্যাপ্টার। এবং এটার মোকাবিলা করতে গিয়ে জীবন এবং জীবিকা, ভালো এবং মন্দের কথা বলছিলেন, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স কোথাও যে কোনো সরকার, যে কোনো সব সারা পৃথিবী করেছে, দেশের বিভিন্ন সরকার করেছে, আমাদের রাজ্যেও সেটা হয়েছে, এই ব্যালেন্সটা করা ভীষণভাবে জরুরি। লোকাল ট্রেন খুললে যে
সংখ্যায়, তুমি যেটা বলছো লোকাল ট্রেন অভিজ্ঞতা থেকে, আমি আমার কলেজ লাইফের শুরুতে লোকাল ট্রেনে একাধিকবার গিয়েছি। লোকাল ট্রেনে যে সংখ্যায় মানুষ যাতায়াত করেন, বাস অটোতে নিঃসন্দেহে যিনি বলছিলেন তিনি নিঃসন্দেহে বাস অটোতেও সেই যাত্রী সংকুলান বা সেই সিট গ্যাপ বা ফিজিক্যাল যে ডিস্টেন্স সেই জায়গাটা মেনটেনেন্স সেই রকমভাবে হচ্ছে না ঠিকই, কিন্তু লোকাল ট্রেনের সংখ্যাটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ যে সংখ্যায় মানুষ সেখানে যাতায়াত করেন, স্টেশনে যেভাবে ওঠানামা হয়, যেভাবে একটা অনিয়ন্ত্রিত সংখ্যায় বিশাল সংখ্যক ক্রাউড সেখানে প্রতিনিয়ত চলাফেরার মধ্যে থাকেন, সেই জায়গায় সেই মোকাবিলাটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়ে আরও প্রস্তুতি দরকার, এবং প্রস্তুতির রূপরেখা কী হবে সেটা করতে গিয়ে আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভভাবে কিছুদিন ট্রায়াল করা দরকার। এবং এই ট্রায়ালের দিনগুলো আমার ভীষণ সবচাইতে আজকে গুরুত্বপূর্ণ এবং বাস্তব বলে মনে হয়েছে। দুলালবাবু যে কথাটা বলেছেন, এই ট্রায়ালের দিনগুলোয় খুব বেশি প্রয়োজন না থাকলে লোকাল ট্রেন খুলতে হচ্ছে, তার কারণ বহু মানুষ তার অর্থনৈতিক জীবিকার স্বার্থে এই লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। সবার হাতে একটা করে বাইক নেই, সবার কাছে একটা করে মেট্রো নেই, বা সবার কাছে একটা করে নিজের পার্সোনাল কার নেই, বা অন্য অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেটা অ্যাফোর্ড করার মতো সবার আমাদের দেশে অর্থনৈতিক সাধ্য নেই। কিন্তু লোকাল ট্রেন খুব বেশি প্রয়োজন না হলে আমার মনে হয় লোকাল ট্রেন যে চালু করা হয়েছে অন্তত প্রথম 2 সপ্তাহ প্রশাসনের সীমিত জ্ঞান নিয়ে আমার মনে হয় যেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রায়াল পদ্ধতিতে চালু করা হয়েছে, যে দেখে নেওয়া যে মেইন চ্যালেঞ্জের জায়গাগুলো কোন জায়গাগুলো এবং সেগুলোকে আস্তে আস্তে করে এক্সিকিউট করা। দেখুন, আমিও হাওড়ার একটি শহরতলিতে থাকি, প্রত্যেক দিন আমাকে ডেলি প্যাসেঞ্জারই করতে হয় লোকাল ট্রেনে। একটা কথা খুব পরিষ্কারভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই যে গত 6 মাস ধরে প্রায় লোকাল ট্রেন বন্ধ আছে এবং লোকাল ট্রেনের বিকল্প হিসেবে 1 ঘন্টা অন্তর 1.5 ঘন্টা অন্তর যে স্টার স্পেশাল চলছে, এতে কিন্তু খুব কিছু লাভ হয়নি। তার কারণ যেদিন কলকাতার সমস্ত কিছু খুলে গেছে, যারা শহরতলি থেকে কলকাতায় প্রত্যেকদিন যাদেরকে জীবিকার জন্য আসতে হয়, চিড়িয়াখানা দেখতে আসে না, তারা কিন্তু এসছে সেই স্টাফ স্পেশালে এসছে। অল্প সংখ্যক মানুষ যাদের বিকল্প আছে, হয়তো গাড়িতে এসছে বা এসি বাস ভাড়া করে এসছে, কিন্তু তাদেরকে আসতে হয়েছে ওই বাদুরঝোলা, এবং তার থেকে বেশি এসছে। 1 ঘন্টা অন্তর একটা ট্রেন চললে যা ভিড় হবে, 10 মিনিট অন্তর ট্রেন চললে তার থেকে অনেক কম ভিড় হবে। সেই জন্য আমরা যে আশঙ্কাটা করছি, সেই আশঙ্কাটা হতে পারে, বাড়তে পারে, কিন্তু ঘটনা যে গত 6 মাসে যেভাবে চলেছে সেই তুলনায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, যদি ফ্রিকোয়েন্সিটা কমানো হয় ট্রেনের, রেগুলার যদি চলে, তাহলে হয়তো সেই ওই জায়গাটা থাকবে না। এক, দ্বিতীয় হচ্ছে যে 2টো সেক্টরে ভাগ করতে হবে লোকাল ট্রেনকে, অফিস টাইম আর আনঅফিস টাইম। অফিস টাইমে যে ভিড়টা হয়, এটা ধরে নেওয়া যায় যে অফিস যারা রেগুলার করছে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস গ্যাদার করে গেছে, স্যানিটাইজেশন করা, মাস্ক পরা, এটা হয়েছে। কিছু ব্যতিক্রম থাকে, কিছু পার্সেন্টেজ লোক আমাদের সমাজে আছে হয়তো ডোন্ট কেয়ার মনে করছে, কিন্তু আমি মনে করি, আমার অভিজ্ঞতায় আমি লোকাল ট্রেনে যা দেখতে পাচ্ছি, অধিকাংশ মানুষ কিন্তু মাস্ক পরছে, ট্রেনে উঠে একবার হাতটা স্যানিটাইজ করছে। খুব সংক্ষেপে শুধু একবার দুলালবাবুর কাছে জেনে নেওয়ার চেষ্টা করবো যে মুম্বাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে, কোথাও কি এই ভ্যাকসিনেশন মাস্ট বা এরকম কিছু একটা চেক পয়েন্ট সেটা থাকলে কিছুটা হলেও এটাকে আটকানো যেত, মানে একটা কোনো ওয়ে আউট? না, এভাবে চেক পয়েন্ট করে কিচ্ছু করা যাবে না। আপনি লোকাল ট্রেন যখন আপনি চালু করছেন, ইউ আর ওপেনিং এ প্যান্ডোরাস বক্স। এবং একটু আগে আমার যে পূর্ববর্তী বক্তা যে বললেন যে স্টাফ স্পেশালে প্রচুর ভিড় হতো, এটা চালু হলে ভিড় অনেক কমবে, তা কিন্তু নয়। যে জনসাধারণ জানতে পারবে যে ডেইলি লোকাল ট্রেন চালু হলো, সবাই আসার চেষ্টা করবে কলকাতা। কার আসার প্রয়োজন নেই? ডেইলি ওয়েজ আর্নার থেকে শুরু করে প্রত্যেকটি লোক সকালবেলা এবং পুরো দিন এই লোকাল ট্রেনে আসবেন। এবং লোকাল ট্রেনে যেটা রেলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটি রেক স্যানিটাইজ করা হবে। স্যানিটাইজ ধরুন দিনে আপনি প্রথমবার করলেন, কিন্তু মৌপিয়া তুমি তো জানো, যখন কোনো ট্রেন শিয়ালদা স্টেশনে ঢোকে, তো এই ঢোকার সময় প্যাসেঞ্জারকে নামতে দেওয়া হয় না, যারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তারা ধাক্কা মেরে প্রথমে ঢোকার চেষ্টা করে। সেই সিনারিওটা তো হবেই। এবং তখন তো আর কোনো স্যানিটাইজেশন করার কোনো প্রক্রিয়া নেই। স্যানিটাইজেশন দিনে একবার করলে কেমন করে হবে? স্যানিটাইজেশন করা উচিত প্রত্যেকটা ট্রিপের পরে। এবং মানে যেটা এখন মেন হচ্ছে, দিন 15 চলুক, ভিড়টা কন্ট্রোলে থাকুক, এবং রেল থেকে এই টিকিট চেকিংটাকে প্রচণ্ডভাবে কঠোরভাবে পালন করা হোক, যাতে ভিড়টা কিছুটা কমে। অনেক ধন্যবাদ দুলাল বাবু, ধন্যবাদ ডক্টর দলুই, ধন্যবাদ সুপ্রিয়, প্রণয় বাবু, মাধুরীমা, সবাইকে ধন্যবাদ।
আমরা আশা করব, আবারও বলছি, লোকাল ট্রেন চালু হওয়াটা অত্যন্ত জরুরি, আবার একই সঙ্গে অত্যন্ত জরুরি কোভিড বিধি মানাটাও, যেটা লোকাল ট্রেন চালু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্র্যাকটিক্যালি যেটা সম্পূর্ণরূপে যেটার বাস্তবায়ন সেটা সম্ভব নয়, সেটা বিশেষজ্ঞরাই বলছেন। কিন্তু আমাদের প্রত্যেককে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, আমাদের প্রত্যেককে নিজেদের কথা ভাবতে হবে, আমাদের সঙ্গে যে কো প্যাসেঞ্জার্স যারা তাদের কথা ভাবতে হবে, আমাদের পরিবার পরিজন, আমাদের প্রতিবেশীর কথা ভাবতে হবে। আমরা সবাই আরেকটু দায়িত্বশীলভাবে আচরণ করব লোকাল ট্রেনে ওঠার ক্ষেত্রে, এবং খুব প্রয়োজন না থাকলে লোকাল ট্রেনে ওঠাটা অ্যাভয়েড করব। এটাই এই মুহূর্তে একমাত্র ওয়ে আউট। আপাতত একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এই সম্পর্কে আপনাদের মতামত জানাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। এই সম্পর্কে আপনাদের মতামত আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানার চেষ্টা করেছি। আমি আপনাদের দেখাবো যে প্রশ্ন আমরা আপনাদের কাছে রেখেছিলাম, আপনারা কি রায় দিয়েছেন। লোকাল ট্রেনে 50% যাত্রীবিধি কি বাস্তবসম্মত? হ্যাঁ বলছেন 22%, না বলছেন 78%, অর্থাৎ বেশিরভাগ মানুষই বলছেন, মনে করছেন যে না, বাস্তবসম্মত নয়। কবিতা রায় বলছেন কোনোদিন সম্ভব নয়, এর আগে থেকে তো স্টাফ স্পেশালি সবাই যাচ্ছে, তারা কি পেরেছে? সম্ভব নয় কোনো মতেই, প্রত্যেককে দরকারি ট্রেনগুলোতে চড়ে, তাই কাকে ছেড়ে কাকে ট্রেনে ওঠাবেন, বলছেন বর্ণালী দাস। দুপুরে আর রাত 9টার পর সম্ভব, কিন্তু অফিস টাইমে 200% লোক উঠবে ট্রেনে, সার্থক কুণ্ডুর মত। সোমনাথ মুখার্জি বলছেন ট্রেনে সিট ক্যাপাসিটি অনুযায়ী 50% টিকিটের ব্যবস্থা করা হোক, তাহলে কিছুটা হলেও হিসেব রাখা যাবে। তন্দ্রা মুখার্জি বলছেন পর্যাপ্ত পরিমাণে ট্রেন থাকলে মানুষ নিজের প্রয়োজনেই দূরত্ব বজায় রাখবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে চ্যালেঞ্জটা অত্যন্ত টাফ, এবং এই চ্যালেঞ্জটা আমাদেরকেই নিতে হবে। আমরা আশা করব যে আরও দায়িত্বশীল হয়ে আমরা এই ট্রেন পরিষেবা, তার সুবিধাটা নেওয়ার ব্যাপারে উদ্যোগী হব। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।